আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত এনটিভির নিয়মিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকের বিষয় রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গ আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। তিনি আমার একদম বাম পাশে বসে আছেন এবং ওনার পাশেই আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। যেটি আমরা শুরুতেই বলছিলাম যে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে শুরু করতে চাই। নতুন দল গঠনের একটা হিড়িক আমরা আসলে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে। তো মোটামুটি 7টি দল কিন্তু নতুন গঠন করা হয়ে গেছে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত, যদি আমি ভুল না করে থাকি। তো এই নতুন দল করে আসলে খুব বেশি কি লাভবান হবে দেশ কিংবা জনগণ, বা যারা এই নতুন দলগুলো করছে জনগণের আস্থার জায়গাটা আসলে তৈরি করা কি এতটা সহজ কিনা, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। মিজান ভাই আছেন, দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। নতুন দল করার যে প্রবণতা, এটা যে কোনো সরকার আসলেই হঠাৎ করে এটা শুরু হয়। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যেহেতু গণতান্ত্রিক দেশ, মানুষের বাক স্বাধীনতা, মানুষের রাজনীতি করার স্বাধীনতা এখানে স্বীকৃত, সুতরাং এখানে দল করা একটা মৌলিক অধিকার। তো সেই জায়গা থেকে তো এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে পারি। আমরা দেখব যে মানুষ যে এই যে এখন একটা সময় ছিল যে মানুষ রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, রাজনীতির কথা শুনলে মানুষ বিরক্ত হতো। তো এখন যে নিত্য নতুন করে লোকেরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে, দল করতে চাচ্ছে, এটা খুবই ইতিবাচক দিক। সমস্যা যেটা হচ্ছে যে আমাদের দেশে দল করলেই মানুষ কিন্তু একটা খারাপভাবে দেখে যে একটা দল সে কেন করছে। কারণ আমাদের এখানে দল করার অনেকগুলো কাহিনী আছে। একটা হচ্ছে যে কিছু কিছু দল হয়েছে সন্দেহজনকভাবে, যে এটা কেউ না কেউ নতুন করে তৈরি করেছে কিনা, কোনো এজেন্সি দ্বারা তৈরি হয়েছে কিনা। কিছু কিছু দল হয়েছে ধরেন রাগারাগি করে, যে আমি হয়তো আমার দলে কোনো স্থান পেলাম না, আমি রাগ করে বেরিয়ে এসে আমি একটা দল করলাম। পদ নিয়ে বনাবনি হয় নাই, বা পদ দল থেকে করা হয়েছে, এভাবে দল করা হয়েছে। কিছু কিছু দল আছে রিয়েলি তারা অনেক দিন স্ট্রাগল করে, চেষ্টা করে, একটা থিম দাঁড় করিয়ে তারা দল তৈরি করেছে। দল যে কেউ করতে পারে, কিন্তু একটা দলের যে মৌলিক যে উপাদানগুলো লাগে, যেমন আপনারা একটা টেলিভিশন স্টেশন করেছেন না, এটার একটা মৌলিক কিছু উপাদান তো আছে। নিউজ আছে, প্রোগ্রাম আছে, ব্রডকাস্ট ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, এইভাবে অন্তত 5-7টা উইং তো এটার মাস্ট। একটা রাজনৈতিক দল করার জন্য কিছু মাস্ট আপনার জিনিসপত্র লাগে, অর্থাৎ উপাদান লাগে। সেই উপাদানগুলো কি? একটা হচ্ছে যে একটা দলের একটা ভয়েস লাগবে। ভয়েস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তার থিমটা কি, তার ন্যারেটিভসটা কি। একটা ন্যারেটিভস যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে এবং যেটা যুক্তিগ্রাহ্য হবে, এটা একটা ন্যারেটিভস। সেকেন্ড হচ্ছে লিডারশিপ, যে এই দলের এই ন্যারেটিভসটা যিনি বলছেন তার কথা, কাজ, তার চিন্তার সাথে মিল আছে কিনা, উনি অ্যাকচুয়ালি এই ন্যারেটিভসটা ওন করেন কিনা, এটা একটা ব্যাপার। থার্ড হচ্ছে এই দলটা আপনার অর্থনৈতিকভাবে সে যে দল পরিচালনা করবে তার ফিনান্সিয়াল সোর্সটা কি, কীভাবে দলটা পরিচালিত হবে এবং সেটা স্বচ্ছ কিনা। ফোর্থ হচ্ছে তার কানেক্টিভিটি কীভাবে মানুষ নিচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশায় দলটা প্রসারিত হচ্ছে কিনা। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে যে এই দলটা প্রোগ্রেস করছে কিনা এবং তার প্রোগ্রামগুলো যেটা থ্রো করছে এটা পিপল অ্যাকসেপ্ট করছে কিনা। এই ধরনের উপাদানগুলো যখন থাকে তখন দলটা আসলে দল আকারে একটা মর্যাদা পায় বা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পায়। এবং এই দলটা তখন এরপর হচ্ছে ইলেকশন, এই দলটা যখন ইলেকশন ফেস করে তখন বোঝা যায় যে তার কেমন সমর্থন আছে। তো দল করা বড় কথা না, দলটাকে সাস্টেইনেবল করা, দলটাকে মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছ থেকে স্বীকৃতি পাওয়া। আপনাদের কাছ থেকেও স্বীকৃতির একটা ব্যাপার আছে। মিডিয়া তাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে, তাকে দল আকারে মিডিয়া স্বীকার করছে কিনা। মিডিয়ার তো আসলে কাজ না যে কোনো একটা দলকে অ্যাকসেপ্ট করা বা সাপোর্ট করা, সেই কাজটা তো আসলে তাদেরকে অন্যভাবে করতে হবে। না, মিডিয়া রোল থাকে। ধরেন আপনি একটা লোক খুব কথা বলছে কিন্তু মিডিয়া তার কথা প্রচার করছে না, তাহলে সে মানুষের কাছে যাবে কিভাবে? আবার একজন লোক হয়তো আপনি দেখবেন বাংলাদেশে এমন অনেক দল আছে যাদের হয়তো কানেক্টিভিটি বেশি নাই, কিন্তু তাদেরকে সবাই চেনে। তারা একটা কথা বললে ওইটা একটা ওয়েভ তৈরি করে। কেন? মিডিয়া তাকে ইম্পর্টেন্স দেয়। এবং হয়তো মিডিয়া কেন দেয়? মিডিয়া মনে করে যে এই লোকটার কথাটার গুরুত্ব আছে, বা তার হয়তো লোকাল অডিয়েন্স নাই কিন্তু ইন্টারন্যাশনালি সে গুরুত্বপূর্ণ, বা সিভিল সোসাইটির মধ্যে সে গুরুত্বপূর্ণ। এই ধরনের কিছু বাইলেটারাল প্রসঙ্গ থাকে। তো আমি যেটা আপনার কথার প্রসঙ্গে বলছি সেটা হচ্ছে এখন দল করার একটা হিড়িক তৈরি হয়েছে, কারণ অনেকে মনে করছে যে মানুষ রাজনীতির প্রতি আগ্রহী, দেশে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে। ব্যাপারটা কি আসলে মানুষ রাজনীতির প্রতি আগ্রহী, নাকি নির্বাচন চলে আসছে, নির্বাচনের একটা কথা এই সরকার বলছে যে ডিসেম্বরে একটা নির্বাচন হবে, যে নির্বাচন হচ্ছে তড়িঘড়ি করে আমরা একটা রাজনৈতিক দল
করে ফেলি, এরকম কি ব্যাপারটা কি আসলে এরকম কিনা? এরকম হয়তো কারো কারো হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আপনি একটা দল করলেই তো আপনি নিবন্ধন পাচ্ছেন না। আমাদের নিবন্ধন প্রক্রিয়াটা একটা যে সেট রুল আছে, এটা খুব কঠিন। একটা দল নিবন্ধন পাওয়া এত সহজ না যদি ওই সেট রুল ফলো করা হয়। সমস্যা হচ্ছে অতীতে অনেকে ওই রুলটা ফলো করেও নিবন্ধন পায় না। যেমন আমরা নিবন্ধন পুরোপুরি বাস্তবায়ন করেছি আমাদের স্বপ্ন, আমরা 1 নম্বরেও ছিলাম, 2টা স্ক্রুটিনিতে আমরা ফার্স্ট ছিলাম, কিন্তু আমরা নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয় নাই। দিয়েছে কাকে? সরকারের সাজানো 2টা দলকে দিয়েছে। ফলে এটা নিয়ে ব্যাপক আপনার সমালোচনা হয়েছে এবং সে সময় আমরা এটার বেনিফিটও পেয়েছি। আমরা দেখেছি যে আমাদের পক্ষে জনমত তৈরি হয়েছে যে এই দলগুলো, বিশেষ করে আমাদের দলটা আর গণ অধিকার পরিষদ, এই 2টা দলের ব্যাপারে সবার কনসার্ন ছিল যে এই দলগুলো তো হিউজলি কাজ করেছে, তারা তো তাদের নেটওয়ার্কিং, তাদের কর্মসূচি, তারা ভাইব্রেন্ট ছিল, তারপর তাদেরকে দেওয়া হলো না কেন? যাদেরকে দেওয়া হলো তাদের কিন্তু আবার কোশ্চেনেবল, তাদের অফিস নাই, তাদের ওই ধরনের ভাইব্রেন্ট কোনো প্রোগ্রাম ছিল না, পরিচিতি ছিল না, কার্যক্রম ছিল না। তো এখন ধরেন সবাই হয়তো মনে করছে যে এখন একটা জাস্টিস পাবে সবাই, কিন্তু এই কথা হচ্ছে এত সহজ না যদি আপনি সঠিক বিবেচনায় করেন। আমি দেখেছি যারা এখানে দল আকারে আসছে, আমার মনে হয় না যে নিবন্ধন যে শর্তগুলো আছে এগুলো আগামী যে কয়েকদিন নিবন্ধনের সময় আছে, হাতে গোনা 1-2টা দল ছাড়া সবাই কিন্তু এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না। হ্যাঁ, আজকেই আমাদের টেলিভিশনে একটি রিপোর্ট যাচ্ছিল, সেটি হচ্ছে যে এর আগের নির্বাচনে এরকম কিছু নতুন দল যারা অংশগ্রহণ করেছিলেন, বিজেপি, বাংলাদেশ জনতা পার্টি, তারপরে বাংলাদেশ কংগ্রেস পার্টি, এরকম কিছু দল যাদের আসলে এখন কোনো অস্তিত্বই নেই এবং তাদের যে কার্যালয়গুলো সেগুলো তালাবদ্ধ এবং সেখানে কোনো লোকজনও নেই। তো আসলে এইভাবে করে যদি একটা দল গঠন করা হয় যার কোনো অ্যাক্টিভিটিস নেই, তাহলে সেটা আসলে খুবই দুঃখজনক। আসলে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এনসিপি যে নতুন দলটি করা হচ্ছে, যারা ছাত্র সমন্বয়কদের নিয়েই দলটি গঠন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী, এবং সেখানে যিনি নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি একটি কথা বলেছেন যে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই গণ অভ্যুত্থান হয়নি। আপনি হয়তো শুনে থাকবেন কথাটা। নাহিদ কি আসলে বিএনপির দিকে ইঙ্গিত করছে কিনা যে আবার একটি সরকারকে ক্ষমতায় আসার জন্য তারা এই আন্দোলনটি আসলে করেনি? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক মঞ্জু ভাই এবং এনটিভিকে। আসলে একটা বিষয় বলতে হয় যে এনসিপি গঠিত হয়েছে যারা এর নেতৃত্বে আছে, আমরা সবাই জানি যে তারা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কোটা ব্যবস্থায় যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূরীকরণের জন্য তারা 18তেও আন্দোলন করেছিল এবং সেটা সম্প্রতি সময়ে 24 জুলাই আগস্টে এসে সেটা ব্যাপক আন্দোলনের রূপ নেয় এবং তৎকালীন সরকার এই আন্দোলন দমনের জন্য পাখির মতো গুলি করে মানুষকে মারে এবং এর প্রেক্ষিতে অভ্যুত্থান হয়। অভ্যুত্থান পরবর্তীতে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটি ঘোষণা দেয় এবং এর প্রেক্ষিতে তারা নতুন করে নাগরিক কমিটি, এরপরে নাগরিক পার্টি তারা তৈরি করে। তো এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল বা রাজনীতি করার অধিকার সবারই আছে, আমরা এটা তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু একথাও সত্য, আমরা দেখেছি সরকারের পৃষ্ঠপোষকতায় ইতিপূর্বে বিভিন্নভাবে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেটা জনগণ কিংবা রাজনৈতিক দলগুলো ভালোভাবে নেয়নি। তো আমরা তাদের গঠনের মধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসকেরা তাদের গাড়ির ব্যবস্থা করেছে এবং নানা জায়গায়, সেগুলো আপনারা জানেন, আপনাদের টিভিতেও নিউজ এসেছে, আপনারা বলেছেন। এরপরে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলল, এরপরে তারা তাদের ওই রাজনৈতিক দল গঠনের সময় বিএনপি সহ অন্যান্য কিছু কিছু দলকে দাওয়াত করেছে, সবাইকে না। এরপরে তারা যে বৈষম্যের কথা বলে, কোটা ব্যবস্থা সংস্কারের বৈষম্যের কথা বলেছে, আন্দোলন করেছে, কিন্তু এই আন্দোলনের রাজনৈতিক যে সংগ্রাম সেটা কিন্তু শুধু কোটা ব্যবস্থা না, তারা কিন্তু সমাজ সংস্কারের কথা বলে নাই। সমাজের বৈষম্য যেটা, তারপরে কৃষকের বৈষম্য যেটা, শ্রমিকের বৈষম্য যেটা আমরা রাজনৈতিক দল হিসেবে বলি, এটা তারা বলেননি। যাই হোক, এটা তাদের রাজনৈতিক ঘোষণাপত্রের ব্যাপার। কিন্তু আপনি যে বিষয়টা প্রশ্ন করলেন সেই জন্য আমি বলছি যে তাদের রাজনৈতিক দল ঘোষণায় যে বিষয়গুলো ছিল, এখন তারা এসে সম্প্রতিকালে যেটা বলছেন যে
বিএনপির প্রশাসনে নির্বাচন সুষ্ঠু হবে না, অর্থাৎ বিএনপিকে তারা সরাসরি দায়ী করছে যে সারা বাংলাদেশে বিএনপি প্রশাসন চালাচ্ছে এবং এই বিএনপির প্রশাসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা এনসিপির প্রধান কয়েকদিন আগে বলেছে। এখন আমাদের যে প্রশ্নটা হচ্ছে যে উনি তো এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং এখনও তাদের যে ছাত্রদের আন্দোলনের 2 জন উপদেষ্টা এখনও আছেন এবং তারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং তারা নীতি নির্ধারণেও ভূমিকা রাখেন। পাশাপাশি আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে। এরপরে এই দলকেও সরকারের যারা উপদেষ্টা আছেন কিংবা প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি তারাও কিন্তু এই এনসিপিকে স্বাগত জানিয়েছেন। তো আমরা স্বভাবতই মনে করতে পারি যে তাদের সাথে সরকারের একটা বিশাল যোগসূত্র এবং তারা সরকার পরিচালনাও করেছেন। তাহলে হঠাৎ করে একটি রাজনৈতিক দল গঠনের পরে তারা বিএনপিকে কেন দায়ী করছেন কিংবা অন্য রাজনৈতিক দলকে কেন প্রতিপক্ষ করছেন, এটা হলো আমাদের কাছে একটু মনে হচ্ছে যে তারা এই যে সামনে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা আমরা সবাই বলছি এবং যথাসময়ে, একটা হলো সংস্কার আর একটা হলো নির্বাচন, সেইটা নিয়েই তারা, আমরা যারা এই রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে আছি বিগত 15 বছর ধরে আমরা কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করছি। এবং আপনি জানেন যে এই যে গত 15 বছরে 3টি নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল সুষ্ঠুভাবে নির্বাচনে যেতে পারে নাই। একতরফা ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 2018-তে আগের রাতে নির্বাচন হয়েছে। এই জন্যে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে তৎকালীন আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণ আন্দোলন যেটা হয়েছে, অসন্তোষ ছিল, এর প্রেক্ষিতেই কিন্তু এই কোটা ব্যবস্থা আন্দোলনে একটা মারাত্মক রূপ নেয়। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের কাজটা কি, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যেতে চায় এবং তাদের আস্থা নিয়ে তাদের ভোট নিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। আমাদের সংবিধানে আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, তাহলে জনগণ 5 বছর পর পর তারা নির্বাচন করবে এবং তারা নির্বাচিত প্রতিনিধি তারা পাঠাবে। তা আমাদের এখানে নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একথা সত্য, আমরা সব রাজনৈতিক দলগুলো যেমন তাকে সমর্থন করেছি এবং একটা জন আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে সংস্কার। এই সংস্কারের ব্যাপারে আমরাই সরকারকে সমর্থন করেছি যে প্রয়োজনীয় সংস্কার। সরকার প্রধানও বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার করে আমরা নির্বাচন দেব ডিসেম্বরের মধ্যে। এখন এই যে এনসিপির যে কথাটা দিয়ে শুরু করলেন, এখন এই এনসিপি বলছে যে তারা নির্বাচনের আগে সংস্কার, তারপরে তারা বলছে যে ফ্যাসিস্ট সরকারের যারা দোসর ছিল বা তার প্রধান ছিল তাদের বিচার, এরপরে হচ্ছে নির্বাচন। এখন বিএনপি সহ আমরা সব রাজনৈতিক দলগুলো তো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছি। এখন এই জায়গায় নির্বাচনকে বিলম্বিত করা কিংবা সংস্কার এবং বিচারের নামে যে সমস্ত দাবি তারা তুলছে, তার সাথে আসলে আমাদের কিছুটা ভিন্ন মত দেখা দিয়েছে। এই জন্যে আমার মনে হয় যে বিএনপি বা অন্য দলকে টার্গেট করে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এটা যুক্তিযুক্ত না। কারণ তারা সংস্কারে ছিল, সরকার থেকে পদত্যাগ করলেও তাদেরই কিন্তু সহযোদ্ধা 2 জন সরকারের মধ্যে আছে এবং প্রধান উপদেষ্টা এবং তাদের সাথে একটা যোগসূত্র। কারণ আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা বলেছে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। সুতরাং এখন যদি বলে মিজান ভাই, আমরা ব্যাপারগুলো আসলে এখন একদম সহজ হয়ে গেছে, মোটামুটি সবাই জানে যে ছাত্ররাই তাদেরকে নিয়োগ দিয়েছে। এই ব্যাপারগুলো আসলে এখন একদম মোটামুটি এখন সবাই জানে। তো আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যেতে চাই যে মঞ্জু ভাই, যে কথাটা আসলে মিজানুর রহমান বলছিলেন যে সংস্কারের ব্যাপারগুলো নিয়ে কিছুটা মতনৈক্য আসলে আছে অন্যান্য দলগুলোর সাথে এবং এনসিপি যেটা হচ্ছে চাচ্ছে আগে সংস্কার বিচার। তো একটা বিষয় আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ওনার ইয়েতে যদি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন। সেটি হচ্ছে যে এর আগে তো জনাব শাহাবুদ্দিন এবং জনাব লতিফুর রহমান সাহেবও নির্বাচন করেছেন, তত্ত্বাবধায়ক সরকার করেছেন। তারা মোটামুটি 90 দিন কিংবা 120 কার্যদিবসের মধ্যে কিন্তু একটা ভালো নির্বাচনের কিন্তু
কিন্তু আমরা উদাহরণ দেখেছি, অপেক্ষাকৃত ভালো নির্বাচনের আমরা দেখেছি, তো সুন্দর নির্বাচন হয়েছে। তাহলে এই ডক্টর ইউনূস সরকার আসলে নির্বাচন নিয়ে তাদের একটা গড়িমসির যে ব্যাপারটা আমরা খেয়াল করছি, যে এই জিনিসটা আসলে কি মনে হয়, সংস্কারকেই কেন তারা শুধুমাত্র প্রাধান্য দিচ্ছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি প্রথম সরাসরি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি হ্যাঁ, নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। কেন বলেছেন? কারণ এখানে আমরা কথার মার প্যাচে অনেক কথা বলতে পারবো, কিন্তু কথাটা পরিষ্কার যে সবাই ধারণা করছে যে ইমিডিয়েট ইলেকশন হলে বিএনপি উইন ওভার করবে। এখন বিএনপির ব্যাপারে, আচ্ছা, জনগণ বিএনপিকে যদি ক্ষমতায় চায় তাহলে আমাদের আপত্তি কেন, বা জনগণের কি অসুবিধা? যেটা বিএনপি বলছে, নির্বাচন যদি সুষ্ঠু হয়, নির্বাচন যদি সুষ্ঠু হয়, মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, এখানে নাহিদ ইসলামের কি বা এসে যায় বা অন্যদের কি বা এসে যায়? হ্যাঁ, এসে যায়। কেন এসে যায়? আপনি দেখবেন যে বিএনপি কিন্তু বহুদিন ধরে নির্বাচনের জন্য আন্দোলন করছে। 15 বছর ধরে বারবার কখনো ইলেকশন বর্জন করেছে, কখনো ইলেকশনে পার্টিসিপেট করেছে, কখনো ইলেকশনে যায় নাই, এবং জোটবদ্ধভাবে ইলেকশন বর্জন করেছে, কিন্তু কোনোভাবেই ইলেকশন ঠেকাতে পারে নাই। মানে কেউই পারি নাই, আমরাও পারি নাই। আমরা লাস্ট ইলেকশনের 2024 আমরা বর্জন করেছিলাম, কিন্তু চুরি করে ডামি করে তারা ইলেকশন করেছে। আমরা দেখলাম আন্দোলনে লাস্টে যখন ছাত্ররা এসে জয়েন করেছে, তখন আমরা সবাই মিলে একসাথে হয়ে শেখ হাসিনার পতনের জন্য একজোট হয়েছি। কিন্তু আমাদের সবার উদ্দেশ্য একরকম ছিল না। বিএনপির একটা উদ্দেশ্য ছিল, আমাদের একটা উদ্দেশ্য ছিল, আমাদের একটা ক্ষোভ ছিল। আওয়ামী লীগ আমাদের নিবন্ধন দেয় নাই, আওয়ামী লীগ আমাদেরকে পার্টি করতে দেয় না, এরা আমাদের একটা ক্ষোভ ছিল। বিএনপির ক্ষোভ ছিল, বিএনপি খালেদা জিয়াকে সরকার বন্দি করে রেখেছে, তারেক রহমানকে বিদেশ যেতে বাধ্য করেছে, বিএনপির হাজার হাজার লাখ লাখ মামলা। জামাতের একরকম ক্ষোভ ছিল। ছাত্রদের একটা ইমিডিয়েট ক্ষোভ তৈরি হয়েছে। তারা যখন কোটা সংস্কার আন্দোলন করতে আসলো, তাদেরকে কিভাবে পিটিয়েছে, মেরেছে, হল থেকে বের করে দিয়েছে। আর যার যার জায়গা থেকে সবাই একটা জায়গায় এসে স্রোতে মিলিত হয়েছে যে এই সরকারকে আর রাখা যায় না, যার কারণে সকল সিস্টেম ব্রেক করে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। এখন এখন যখন শেষ হয়ে গেছে খেলা, এখন বিএনপি তার উদ্দেশ্যে যেতে চায়, সে চায় একটা ইমিডিয়েট ইলেকশন, এটা চাইবে সে, এটা তারই চাওয়া কথা। ছাত্ররা কেন চাইবে? ছাত্রদের অন্য একটা উদ্দেশ্য ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে এই রাজনৈতিক ব্যবস্থাটা তারা বদলাতে চায়। তারা বলেছে যে দেখেন, তাদের দলেরই নিয়ম করেছে তারা, যে 40 বছরের বেশি হলে কেউ দলের নেতা থাকতে মানে হতে পারবে না তাদের। অর্থাৎ তারা তরুণদেরকে নিয়ে একটা নতুন বন্দোবস্তের কথা তারা বলছে। তো নতুন বন্দোবস্তকে তারা মনে করছে যে ইমিডিয়েট ইলেকশন হলে নতুন বন্দোবস্ত তারা করতে পারবে না। কারণ তারা মনে করছে যে বিএনপি গত এই 8 মাসে বিএনপির যে বিহেভিয়ার, আচরণ, বিএনপির প্রায় 1000-এর উপরে বেশি লোককে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজি, দখলদারি ইত্যাদির বিরুদ্ধে। তারা মনে করছে যে বিএনপি যদি এই অবস্থায় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা আসে, তাহলে আবার আগের বন্দোবস্তে ফিরে যাবে। ইমিডিয়েট আবার নতুন যেটা দেখা দিয়েছে, যেটা কিছুটা মিজান ভাই বলেছেন, যে ছাত্রদের এই ক্ষমতা চর্চার মধ্যেও আমরা দেখছি তারাও কিন্তু কিছু অনৈতিক অনিয়মের মধ্যে জড়িয়ে পড়েছে। ফলে জনগণ কিন্তু একটু বিভ্রান্ত, যে তারা ভাবছিল যে না, বিএনপির চাইতে এরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। খুব খবরে আসছে ছাত্ররা, সমন্বয়করা যে বিভিন্ন অনিয়ম বা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছে, সেই ব্যাপারটা। তো এই জায়গাটা হচ্ছে আমাদের সমাজ বিবর্তনের একটা জায়গা। যে মানুষ যখন মনে করছে পুরাতনদের চাইতে নতুনরা ভালো হবে, আবার নতুনদের আচরণে যখন মানুষ একটু বিভ্রান্ত হচ্ছে, তখন মানুষ চিন্তা করছে আমরা কি করব। আওয়ামী লীগকে খেদালাম, বিএনপির ব্যাপারে আমাদের অস্বস্তি কারো কারো যাদের আর কি। আবার তারা ভাবছে যে আমরা যে ছাত্রদের চিন্তা করছি, ছাত্ররা তো দেখি সেই একই, তারা যখন গাড়ির শো করছে, মানে শোভাযাত্রা করছে, তারাও এক ধরনের নিয়োগের প্রক্রিয়ার ব্যাপারে। এবং এই যে ব্লেম গেম যেটা আপনি বলছেন, নাহিদ বলছে যে এটা কিন্তু এক ধরনের পুরানো রাজনৈতিক খেলা, যে আমি আমারটা না বলে আমি আরেকজনের দোষটা দেখছি, আরেকজনকে। নতুনত্বটা আসলে কি এই রাজনীতিতে? সেই তো পুরনো না রাজনীতি, একটা নতুনত্ব হয়ে গেছে। সেটা হচ্ছে আন্দোলন করে আমরা যে জিনিসটা, মানুষ হতাশ হয়ে গিয়েছিল যে এই স্বৈরতন্ত্রকে, এই ফ্যাসিবাদকে আর হটানো যাবে না। এটা নতুনত্ব যে ফ্যাসিবাদকে হটানো যায়, ফ্যাসিবাদ পালিয়ে যায়। যেটা শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা পালায় না। ওবায়দুল কাদের বলেছিল যে পালাবো না, তারপর ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে। এই জায়গাটা যে যায়, এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটা যে আমরা করতে পেরেছি। এইটা যখন করতে পেরেছি, সুতরাং আগামী দিনে আপনি দেখবেন গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদত্যাগ করেছেন, উপাচার্য এবং সহযোগ করেছেন বা করানো হয়েছে ওনাদেরকে। এটা কিন্তু একটা ছাত্রদের আন্দোলনের ফসলে হয়েছে। আন্দোলন কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক আমি সেই হিসাবে যাব না। আমি বলতে চাচ্ছি যে এই যে আপনার পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করার একটা ব্যাপার আছে। আপনি হয়তো দেখেছেন বা বলেছেন যে 2 জন ইয়াকে বহিষ্কার করা হয়েছে বা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, 2 জন উপদেষ্টার
সহকারী এপিসি APS কে? এপিএস এবং একজন স্বাস্থ্য উপদেষ্টা এবং আরেকজন হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা। আরো দুটো ঘটনা আছে। একটা হচ্ছে আজকে দেখলাম যে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি একটা অ্যাপোলজি চেয়েছেন, তার ক্ষমা- বাবার একটা ক্ষমা লাইসেন্সের ব্যাপার চেয়েছেন। ক্ষমা চেয়েছেন। এটার নেগেটিভ দিক আছে, কিন্তু আমি দেখছি পজিটিভ দিকটা। ক্ষমতায় থেকেও এত বড় একটা গণ অভ্যুত্থানের ইমেজ নিয়েও তাদেরকে পাবলিকের কাছে জবাবদিহি করতে হচ্ছে, পাবলিক অপিনিয়নের কাছে পরাভূত হতে হচ্ছে, সারেন্ডার করতে হচ্ছে। সে তার বাবার লাইসেন্সকে বাতিল করানোর ব্যবস্থা করেছে। এই জায়গাটাই আমরা দেখছি যে নতুন রাজনীতি, যে এই যে আপনাকে অ্যাকাউন্টেবল করা, সাথে সাথে আপনি বিএনপি কেন 1000-এর উপরে তার কর্মীকে বহিষ্কার করেছে বলেন? এটা তো পাবলিক অপিনিয়নের কারণে করেছে। সুতরাং এই জায়গাটা আমার হোপের জায়গা। আমরা মনে করছি যে হয়তো পুরানো রাজনৈতিক বন্দোবস্তের ওয়েভ আমরা সামলাতে কষ্ট হবে আমাদের, কিন্তু এই নতুন জবাবদিহিতার জায়গায় কেউ ছাড় পাচ্ছে না, না বিএনপি, না এনসিপি, না আমরা কেউ। সুতরাং এইটাই হচ্ছে আমাদের আশার জায়গা, যে এইটাকে যদি আমরা, এবং আপনারা যারা গণমাধ্যমের লোকেরা আছেন, তারা যদি এই সুযোগটা পান স্বাধীনভাবে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের, তাহলে এটা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে আরো বেশি দায়িত্বশীল এবং গণতান্ত্রিক করবে। সুতরাং এই জায়গাটা আমি বলছি, আপনি যেটা হতাশার কথা বলছেন যে নতুন, তাহলে আমরা কি, আমি বলছি নতুন এই জায়গাটা দাঁড়াবে আস্তে 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 একটা জায়গায় গিয়ে স্থির আচ্ছা, হবে। আপনার এই প্রশ্নটারই আমি আসলে একটা কাউন্টার প্রশ্ন আমি মিজান ভাইকে করতে চাই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তো আওয়ামী লীগ সরকারের পতন হলো, তো এই যে গঠিত সরকারের যে উপদেষ্টার কথা বললেন, দুজন উপদেষ্টার এপিএস ব্যক্তিগত কর্মকর্তা, যাদের মধ্যে একজন কিন্তু ছাত্র সমন্বয়ক ছিলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের নিয়োগ দুর্নীতির দায়ে তাদেরকে চাকরিচ্যুত করা হলো। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার যে ব্যাপারটি মঞ্জু ভাই বললেন, তো তার বাবার ওই ব্যাপারটি বাতিল করা হয়েছে, যার কারণে তিনি একটা ক্ষমা চেয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস উনি দিয়েছেন। তো এই ব্যাপারটিকে আসলে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন? আপনার মতামতটা কি? না দেখুন, পজিটিভ না মঞ্জু ভাই যথার্থ বলেছেন যে অন্তত আসিফ মাহমুদ তিনি এটা জানার পরে তিনি পাবলিকলি এটা দুঃখ প্রকাশ করেছেন, এবং আমরা এটা কনফ্লিক্ট বলেছেন ব্যাপারটা। জি জি, এবং তিনি বলেছেন যে এটা তার অজ্ঞাতে হয়েছে এবং সেটা বাতিলও করা হয়েছে, এটাও দেখলাম। তো এটা একটা ইতিবাচক দিক। আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল বা সমন্বয়ক ছিল, তারাই কিন্তু সরকারে 3 জন ছিল, এবং এর বাইরে যারা সমন্বয়ক ছিল তাদের দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে পরে তাদেরকে বিভিন্ন দপ্তরে অর্থাৎ মন্ত্রণালয় তাদের কে সেখানে সংযুক্ত করা হয়েছে অফিসিয়াল। অনেক জায়গায় অফিসিয়াল সংযুক্ত করা না হলেও তারা ওই মন্ত্রণালয়ের কিছুটা আনঅফিসিয়াল দেখভাল করার কাজে নিয়োজিত ছিল, এবং বিভিন্নভাবে তারা তদবির বাণিজ্যের সাথে যুক্ত হয়েছে। এগুলো অনুসন্ধানী রিপোর্ট আপনাদের মাধ্যমেই বিভিন্ন টেলিভিশন পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা সুস্পষ্ট কোনো জবাবদিহিতার মধ্যে আসেনি। আজকের ধরেন আমি কয়েকটা পত্রিকায় অনলাইন এসে দেখেছি যে এই যে 2 জন মানে এপিএস যাদেরকে সরিয়ে দেওয়া হলো, তারা মানে দুঃখজনক হলেও সত্য, কোনো জায়গায় 3000 কোটি টাকা বা 1000 কোটি টাকা বা 500 কোটি টাকা, যেটা আমরা তো রাজনীতির বাইরেও বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, এটা কল্পনাও করতে পারি না। তো সেই জায়গায় এত কোটি টাকার বিরুদ্ধে মানে কথা তাদের বিরুদ্ধে আসছে, যে তদবির, যেমন আসিফ মাহমুদের যিনি এপিএস, এটা আমার দুর্ভাগ্য যে আমার বাড়ি মাগুরা এবং তার বাড়িও মাগুরাতে, তো তার বিরুদ্ধে যেটা আসছে, আজকে আমি যেটা দেখলাম পত্রিকার রিপোর্টে, যে সে রাত 10টা পর্যন্ত সচিবালয়ে থাকতেন, সেগুন বাগিচাতে গণপূর্ত অধিদপ্তর, সেখানেও সে অফিস করতেন এবং নানান ধরনের তদবির বাণিজ্যের সাথে যুক্ত ছিল। আজকে পত্রিকা এটা বলছে তা না, এর আগেও এগুলো আসছে। তাহলে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে? তার মানে কি যারা সমন্বয়ক বা যারা এই আন্দোলনে সামনের সারিতে ছিল, তারা যা করবে সেটা বলা যাবে না। আপনি জেলাগুলোতেও যদি দেখেন, তাহলে পরে সেখানে ডিসি, এসপি এবং ওসি সেই জায়গাগুলোতেই ছাত্র সমন্বয়ক বা এনসিপি ইত্যাদি ইত্যাদি পরিচয় দিয়ে যে সমস্ত কাজ করছে। এবং সবচেয়ে বড় যে আপনি 2 দিন আগেও এনসিপি একটা মানে কাজ করেছে, সেটা হলো যে তাদেরই একজন নেতাকে, কেন্দ্রের দায়িত্বশীল নেতাকে অপসারণ করেছে। 400 কোটি টাকা তার দুর্নীতির অভিযোগ রয়েছে, যে তারা
এই মানে বই ছাপানোর কাজে যে সমস্ত কাগজ দিয়েছিল ইত্যাদি ইত্যাদি, এবং ডিসি নিয়োগে তারা হস্তক্ষেপ করেছিল, অর্থাৎ ডিসি নিয়োগ হয়েছে তাহলে টাকার বিনিময়ে। তো এগুলো তো প্রথম থেকে হয়েছে, তো ডিসি যে নিয়োগ হয়েছে সেটা তো আরও অনেক মাস আগে। তাহলে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কি ব্যর্থ হলো, অথবা তারা রিপোর্ট দিয়েছে যেগুলো অনুসন্ধানী রিপোর্ট আসছে কিন্তু সরকার কিংবা এই ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে যারা তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি, অর্থাৎ এর দায়িত্ব তাদের নিতে হবে। আজকে যদি এই কথাটা বলি যে দেখেন এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা ফ্যাসিস্ট সরকারকে সরালাম, এত রক্ত গেল, শুধুমাত্র 36 দিনেই যে একটা অভ্যুত্থান হয়ে গেছে তা না। এই যে 15 বছর ধরে যে মঞ্জু ভাই আমরা সবাই বিএনপি আন্দোলন করেছি নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনের জন্য। তো এই যে জনগণের যে অসন্তোষ ছিল, আপনি বলেন তো এই শুধু ছাত্রটা মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্র মারা গেছে, আমার গার্মেন্টস শ্রমিক মারা গেছে না, আমার রিক্সা শ্রমিক মারা গেছে না, এই যে শ্রমিক বা রাজনৈতিক কর্মী তারা মারা গেছে না। এই যে সবার অংশগ্রহণে এবং সবার রক্তের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসলাম, অর্থাৎ একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সাপোর্ট দিলাম এবং দেশের জনগণ তাদের দিকে তাকিয়ে আছে, তারা সংস্কার করবে সেই জায়গায় আমরা বলেছি। কিন্তু আসলে এই যে আকাঙ্ক্ষা জনগণের তৈরি হলো, কিন্তু আমাদের তরুণরাই যদি আমাদেরকে বিভ্রান্ত করে, যাদের দিকে আমরা তাকিয়েছিলাম যে একটা নতুন নেতৃত্ব তারা আসবে, কিন্তু তারা লেখাপড়া না করে ভার্সিটিতে এখনও অনেকের ছাত্রত্ব আছে, তারা ছাত্র মানে কি বলে সংগঠনের পরিচয়ে, অথচ তারা এখন একটি রাজনৈতিক দলে নিজেদেরকে বিকশিত করছে, আপত্তি নাই। কিন্তু যদি তাদের এই যে রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা প্রশাসনে বা সরকারের ভিতরে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে থেকে এই যে দুর্নীতির যে বিস্তর যে অভিযোগগুলো আমাদের কাছে আসছে, এতে তো জনগণ হতাশ হচ্ছে। এবং জনগণ আজকে প্রশ্ন করছে যে এই যে আন্দোলনে আমরা গেলাম, মায়েরা তার সন্তানের সাথে রাস্তায় দাঁড়ালো, আজকে তারা কি দেখছে যে আমার এই দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্রকে আমরা একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে পারছি না। কারণ যাদের উপরে তারা ভরসা করছিল তারাই এখন এই ধরনের দুর্নীতিতে আচ্ছন্ন বলে বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেই জন্য আমরা বলি যে রাজনীতিবিদদের কাছে রাষ্ট্রটা ফিরে আসতে হবে। কারণ রাজনীতিবিদ যারা বা রাজনৈতিক দলগুলো, দেখেন আমরা কিন্তু রাজনীতির জন্যে বিশেষ করে নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দিয়েছে রাজনীতি করা, এবং আমাদের প্রতীক দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে যাওয়া। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব। এখন সেই জায়গাটা 5 বছর ছোট পর করে বলতে হবে, আমাদের হাতে সময় কম। আমি যেটা শেষ করতে চাই যে 5 বছর পর পর যে নির্বাচন ব্যবস্থাটা ছিল, সেই নির্বাচন ব্যবস্থা যখন যে সরকার ক্ষমতায় আসছে সে ক্ষমতায় টিকে থাকার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এখন যদি আমরা সংস্কার করে 5 বছর পর পর একটি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করি এবং শেষ পর্যন্ত আমরা যদি কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাই, আর জনগণ যদি তার মনোনীত ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং যারা এ ধরনের দুর্নীতি কিংবা যারা খারাপ কাজের সাথে যুক্ত হবে, জনগণ তাদেরকে বয়কট করার সুযোগ পাবে। শেষ পর্যন্ত আমরা জনগণের কাছেই ফিরে যেতে চাই। জি, সেটার জন্য অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন দরকার এবং খুব আশা করি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আসলে খুব শীঘ্রই পাবো। তো আজকের মতো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সংলাপ প্রতিদিনের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।